আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। যারা আমাকে বলে না এই হিন্দুদের পার্টি করে, সিদ্ধার মসজিদের মালিকদের জিজ্ঞেস করবেন তো বিজেপি হয়ে গেছে। আরে হ্যাঁ, হিন্দুস্তান মানে ভারতবর্ষ। আপনাকে কে বলেছে জয় শ্রীরাম বলতে? ভারত মাতা কি জয় বলুন। ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। আপনাদের স্বার্থ রক্ষা করার কাজ আমরা করব। আমরা বাংলা বাঙালি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। সবটাই চিন্তা ভাবনার মধ্যে থাকবে, একটু সময় আমাদের। আর পশ্চিমবঙ্গ শাসন করবে না দক্ষিণ কলকাতার একটি পরিবার। প্রায় 55 বছর বাদে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন গ্রাম বাংলার একজন মানুষ, যার নাম শুভেন্দু অধিকারী। ওকে বলুন না, ও মুখ্যমন্ত্রী হয়েছে তো মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করে পুলিশ প্রশাসন দিয়ে ওকে বলুন বাবরি মসজিদের কাজটা বন্ধ করতে, তাহলে বলবো ও বাপের পেটা আছে। বলছি তো, আমি চ্যালেঞ্জ করছি। দর্শক, পশ্চিমবঙ্গে একটা ঝামেলা সবসময় থাকে, যে হিন্দু মুসলিম ঝামেলা, যে ঝামেলা বিজেপি সবসময় আরো তুঙ্গে দেয়। শুভেন্দু অধিকারীর আজকের এই বক্তব্য শুনলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলেমিশে থাকবো, এমনটাই কিন্তু তিনি বলছেন। আসলে বাস্তবে কতটুকু সত্য প্রতিফলিত হবে, কারণ শুভেন্দু অধিকারীকে সবসময় বোঝা গেছে যে সে মুসলিম বিরোধী এবং মুসলিম নিধনের পক্ষে রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যদি আসলে মন থেকে দিয়ে থাকে বা সত্য হয়, তাহলে হয়তো বা পশ্চিমবঙ্গে ভালো কিছু হতে চলেছে এবং শান্তি আসবে বলে মনে হচ্ছে। কিন্তু যদি উপরে উপরে মানুষ দেখানো কথা বলে, তলে তলে যদি মুসলিম নিধনের পায়তারা করে, তাহলে হয়তো বা তাকে মানুষ অচিরেই ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়ে ফেলবে আমার কাছে বলে মনে হচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করছি শুভেন্দু অধিকারীর আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক। যারা আমাকে বলে না এই হিন্দুদের পার্টি করে, সিদ্ধার মসজিদের মালিকদের জিজ্ঞেস করবেন তো বিজেপি হয়ে গেছে। আরে হ্যাঁ, হিন্দুস্তান মানে ভারতবর্ষ। আপনাকে কে বলেছে জয় শ্রীরাম বলতে? ভারত মাতা কি জয় বলুন। ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। ভোট দেন না আলাদা কথা, আপনাদের স্বার্থ রক্ষা করার কাজ আমরা করব। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসল বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাবো। ওকে বলুন না, ও মুখ্যমন্ত্রী হয়েছে তো মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করে পুলিশ প্রশাসন দিয়ে ওকে বলুন বাবরি মসজিদের কাজটা বন্ধ করতে, তাহলে বলবো ও বাপের পেটা আছে। বলছি তো, আমি চ্যালেঞ্জ করছি। শুভেন্দু অধিকারী আজকে বলেছে তিনি হুমায়ুনের নাম তিনি বাতিল করে দিবেন, বাবরের নাম বাতিল করে দিবেন, তিনি সিরাজউদ্দৌলার নাম বাতিল, সবার মুসলিম যত নাম আছে সবার নাম বাতিল করে দিবেন। কিচ্ছু করতে পারবে না। শুভেন্দু অধিকারীর লক্ষ্য ছিল বাংলার কুর্সি দখল করেছে। যদি এদের এত ক্ষমতা থাকতো তাহলে দিল্লিতে এখনো অনেক মুঘলদের নামে রাস্তা আছে। তাই শুরু থেকেই এটা প্রতিরোধ করতে পারতো। ওয়াকফ আইনের যখন অ্যামেন্ডমেন্ট হলো, তখন এদের এমপিরা কয়েকজন মুসলমান এমপি কেন অ্যাবসেন্ট থাকলো? এর দায়ী কে দেবে? মমতা ব্যানার্জি ভোট নিয়ে তার দলের এমপি থাকবে 29 জন, তিনি 294 মধ্যে 225 জন বিধায়ক নিয়ে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন। আর মুসলমানদেরকে এত বোকা বানাবেন, তিনি ঈদের ময়দানে রেড রোডে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, আর মুসলমানদের সবাই সন্তুষ্ট হয়ে যাবে। কিছু মুসলমান আছে যারা মমতা ব্যানার্জির কাছে থেকে মুসলমানদেরই কোনো অধিকার তারা আদায় করেনি। উল্টে মমতা যা বলেছে, একটা যদি পুকুরকে পাহাড় বলেছে, তার সেটা পাহাড় এনেছে, আর যেটা পাহাড়কে একটা। মমতা ব্যানার্জির কিরকম হিন্দু তুষণ দেখুন। 2018 সালে কোভিড হয়েছিল, কোভিড-9 হওয়ার আগে 18 সালে দুর্গাপুজোর অনুদান দিতে শুরু করলো মাত্র বছরে 10,000 পূজা কমিটিকে। 10,000 দিয়ে শুরু করে 1 লাখে চলে এলো 2019-এ 40,000, তারপরে চলে এলো 60,000, তারপরে 70,000, তারপরে 85,000, 2025-এ এসে 1,10,000 পার পুজো কমিটিকে। আর কোথায়? উড়িষ্যাতে জগন্নাথ মন্দির ছিল, সেখানে সরকারি টাকা ব্যয় করে কোনোদিন পারে না 100 বিঘি মূল্যবান জায়গা আরএসএস এর ট্রাস্টকে তুলে দিয়ে 262 কোটি টাকা খরচ করে জগন্নাথ ধামের মন্দির করে দিল। আর মুসলমানদেরকে বলছে তোমরা আমাকে ভোট দাও, নাহলে বিজেপি চলে আসবে। তুমি মন্দির বানাবে, উড়িষ্যা থেকে মন্দির নিয়ে এসে দীঘাই করবে। তুমি এখানে সরকারি টাকা খরচ করে রাজারহাট নিউ টাউনে দুর্গায়ন মন্দির করবে। তুমি শিলিগুড়িতে মহাকাল মন্দির করবে। তুমি দুর্গাপুজোর কার্নিভাল করবে। দুর্গাপুজোতে ইমামদের মাত্র 3,000 টাকা ভাতা,
3×36 আর মর্জেনদের 1,500 করে 18, 54,000 টাকা বছরে। আর হিন্দুদের দুর্গাপুজোতে 1,10,000। তারা তোমার বিরুদ্ধে ভোট দেবে, আর তুমি মুসলমানের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে চালাকি পেয়েছো। তোমার চালাকি এবার বাংলার মুসলমানরা তোমাকে Okay. উপযুক্ত শিক্ষা দিয়েছে। উপযুক্ত জবাব দিয়েছে হুমায়ুন ভাই। আমি দুটি প্রশ্ন ছোট করে বলছি, আপনিও ছোট করে জবাব দিন দয়া করে, আপনারও অনেক সময় চলে গেছে, আমি আপনাকে বেশি সময়, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আপনি বলেছেন বাবরি মসজিদ আপনি গঠন করবেন, তৈরি করবেন, বাবরি মসজিদে আমরা কবে নামাজ পড়বো এটি আপনি দয়া করে বলবেন। আর দ্বিতীয়ত হলো, সামনে যেহেতু এখন বিজেপি সরকার আপনার এই পশ্চিমবঙ্গেও এখন তারা সরকার গঠন করেছে এবং সারা ইন্ডিয়াতেও তাদের একটা বড় ধরনের প্রভাব রয়েছে এবং তারা বর্তমান ফেডারেল সরকার। আমরা যতটুকু জানি বিজেপি মানেই হলো মুসলিমদের বিরুদ্ধে তাদের অবস্থান, তারা মুসলিম বিদ্বেষী। আপনি কতটুকু অ্যাসিওর করতে পারবেন যে পশ্চিমবঙ্গে আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা, কারণ বিজেপি মানে হলো দাঙ্গার একটা বিষয়, আমরা বাংলাদেশের মানুষের একটা পারসেপশন আছে যে তারা মুসলিমদের আপনার ধারণা অমূলক না, কিন্তু বিজেপি যদি মনে করে থাকে যে উত্তরপ্রদেশের মতো দাঙ্গা করব, পশ্চিমবাংলায় দাঙ্গা করতে পারবে না। দাঙ্গা করলে আমরা সেটা প্রতিরোধ করব, আমাদের উপরে আঘাত আসলে আমরা সেটা রুখবো। এটা একটা। দুই হচ্ছে, আপনি বলেছেন বাবরি মসজিদে কবে নামাজ পড়বেন। আপনি নিশ্চিত থাকুন, আপনি নিশ্চিত থাকুন 2028 সালের মাঝামাঝির দিকে বাবরি মসজিদ ওপেনিং হবে। আপনার চেহারা দেখা যাচ্ছে না হুমায়ুন ভাই, আরেকটু উপর দিকে উঠাবেন। বাবরি মসজিদ 2028 সালের মাঝামাঝির দিকে বাবরি মসজিদে ইনশাল্লাহ নামাজ পড়তে পারবে। একসঙ্গে 12,000 মানুষ বাবরি মসজিদে নামাজ পড়তে পারবে। এই ঐতিহাসিক বাবরি মসজিদ ইনশাল্লাহ 2 বছরের বা 2 বছর 2-1 মাসের মধ্যেই কমপ্লিট হবে। কাজ চলছে, আরো কাজের গতি বাড়াবো এবং ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে। আপনাদের বাংলাদেশের মানুষকে কেন্দ্রীয় সরকার বলছে কোনোভাবেই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ হতে দেওয়া হবে না। অনেক বলেছে, কিন্তু আজ পর্যন্ত রুখতে পারেনি, অনগোয়িং আছে, রুখতে পারেনি চালু আছে। এবং হাইকোর্ট এখানে আপনি কিভাবে টাকাবেন? আরে যতই থাক সরকার, অনারেবল হাইকোর্ট আমার পক্ষে রায় দিচ্ছে, অনারেবল সুপ্রিম কোর্ট সেও আমার পক্ষে রায় দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত জুডিশিয়াল থেকে কোনো স্টে বা কোনো নিষেধাজ্ঞা না হবে, আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ করব বলেছি। আমার ইসলামিক ফাউন্ডেশন ট্রাস্ট ওয়েস্ট বেঙ্গল, সেই ট্রাস্টে থেকে 13 বিঘে জায়গা পারচেজ করা হয়েছে। সেখানে 56 কোটি টাকার ব্যয় হবে। তার ডিপিআর তৈরি হয়ে গেছে, অনগোয়িং প্রসেস আছে। আমি বলছি, আমি বেঁচে থাকলে আপনাদেরকে, বাংলাদেশের মানুষকে, সারা বিশ্বের মুসলমানদেরকে ইনভাইট করব। বাবরি মসজিদে নামাজ শুরু হবে ইনশাল্লাহ। এখন সাপ্তাহিক জুম্মার নামাজ হয়, আবার 5 ওয়াক্ত নামাজও হয় ওখানে অস্থায়ীভাবে কনস্ট্রাকশনে। কিন্তু স্থায়ী বাবরি মসজিদে 2028 সালের মিডিল দিকে নিশ্চিত থাকুন যে বাবরি মসজিদে। এই পর্যন্ত কত টাকা জমা হয়েছে বাবরি মসজিদের জন্য, কত টাকা আপনার কাছে জমা হয়েছে? এক প্রশ্ন এক। আর দ্বিতীয়ত হলো যে আপনার আমরা এখন কবে নাগাদ দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের মুসলিমরা একসাথে হয়ে এই যে 2% থেকে 100% আপনারা ঐক্যবদ্ধ হবেন? কারণ আমরা খুব কনফিউজ যে পশ্চিমবঙ্গের মুসলিমরা কেন একসাথে হতে পারছে না। মুসলিমদের একসাথে না হতে পারার পিছনে প্রচুর চক্রান্ত আছে। যারা এখানে অর্থশালী, প্রভাবশালী, যারা এখানে বেশি সবকিছুর ক্ষমতা ভোগ করে, তাদের মধ্যে একটা এমন বিভাজন শক্তি কাজ করে, যারা মুসলিমদের ভেতরে ঢুকে তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করা এবং তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখা, বিভাজন লাগিয়ে রাখা, এটা তারা আপনার চেহারা দেখা করে। যাচ্ছে না এবং হুমায়ুন ভাই? সেই হ্যাঁ, আমাকে একটু ছাড়তে হবে, কয়েকটা ফোন ঢুকছে আমার, একটু 5 মিনিটস। এবং আপনি লাস্ট প্রশ্ন এটাই, কারণ আপনি হুমায়ুন ভাই আপনি জানেন যে 18 কোটি মানুষ আপনাদের জন্য অনেক দোয়া এবং আপনাদেরকে অনেক কেয়ার করে, আপনি যদি ভালো থাকেন। লাস্ট প্রশ্ন এটাই যে শুভেন্দু অধিকারী আজকে বলেছে তিনি হুমায়ুনের নাম তিনি বাতিল করে দিবেন, বাবরের নাম বাতিল করে দিবেন, তিনি সিরাজউদ্দৌলার নাম বাতিল, সবার মুসলিম যত নাম আছে সবার নাম বাতিল করে দিবেন। আপনি কিভাবে থাকবেন? কিচ্ছু করতে পারবে না। শুভেন্দু অধিকারীর লক্ষ্য ছিল বাংলার কুর্সি দখল করা, করেছে। যদি এদের এত ক্ষমতা থাকতো তাহলে দিল্লিতে এখনো অনেক মুঘলদের নামে রাস্তা আছে, অনেক কিছু প্রতিষ্ঠান আছে, সেগুলো তাহলে ভারতবর্ষের নিজে ভিডিওটা দেখেছি। ও যতই ভিডিও করুক, ওকে বলুন না, ও মুখ্যমন্ত্রী হয়েছে তো মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করে পুলিশ প্রশাসন দিয়ে ওকে বলুন বাবরি মসজিদের কাজটা বন্ধ করতে, তাহলে বলবো ও বাপের বেটা আছে। বলছি তো, আমি চ্যালেঞ্জ করছি, করুক, দেখি। ও কাল শপথ নেবে তো, তারপরে আহ্বান করছি আসুক মুর্শিদাবাদে এসে, বাবরি মসজিদের অনগোয়িং কাজ, কনস্ট্রাকশনের কাজ চলছে, বন্ধ করুক, তাহলে বলবো যে ও বাপের বেটা আছে। আমি বলছি হুমায়ুন কবির, কোনো শক্তি নাই রুখে। নমস্কার। হুমায়ুন ভাই শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আমাদের প্রিয় হুমায়ুন ভাই আজকে আমাকে অনেক সময় দিয়েছে।
আমরা আজকে এখানে শেষ করছি। হুমায়ুন ভাইকে অনেক ধন্যবাদ। হুমায়ুন কবির বিধায়ক, তিনি 2টি আসন থেকে জয়লাভ করেছেন পশ্চিমবঙ্গে। সেখানে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হয়েছে, শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে আজকে অমিত চক্রবর্তী। তো আমরা দেখতে চাই সামনে কি হতে যাচ্ছে। আজকে অনেকগুলি প্রমিস করেছেন, কমিটমেন্ট করেছেন যারা হুমায়ুন কবির। আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম সবাই যেন পাশাপাশি এই রাজ্যে বসবাস করতে পারে। তিনি অনেকগুলি কমিটমেন্ট করেছেন, সেগুলির আমরা বাস্তবায়ন দেখতে চাই। পাশাপাশি আমরা এটা বলে দিতে চাই, সামনের সময় যেমন হুমায়ুন কবিরের মতো যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের কাছে জবাবদিহি করবেন, কারণ আমরা প্রতিবেশী। আমরা চাই আমাদের প্রতিবেশী ভালো থাকুক। আর পশ্চিমবঙ্গ শাসন করবে না দক্ষিণ কলকাতার একটি পরিবার। প্রায় 55 বছর বাদে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন গ্রাম বাংলার একজন মানুষ যার নাম শুভেন্দু অধিকারী। সেই কবে 1962 সালে ডক্টর বিধানচন্দ্র রায় 1 জুলাই মারা যাওয়ার পর প্রফুল্লচন্দ্র সেন, হুগলির মানুষ, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তারপর প্রফুল্ল সেনের পর অজয় মুখোপাধ্যায়, সেই টাইমটা শেষ হয়ে গিয়েছিল 1971 সাল। 1971 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গে, তিনি দক্ষিণ কলকাতার বেলতলার বাসিন্দা, তিনি 72 থেকে 77 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, দক্ষিণ কলকাতার বাসিন্দা। তারপর 1977 সালে পট পরিবর্তনের পর হিন্দুস্তান পার্কের জ্যোতি বসু, দক্ষিণ কলকাতার মানুষ, তিনি 1977 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। সেই পর্ব চলে প্রায় 2007 সাল পর্যন্ত। তার পরবর্তীকালে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা। বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও দক্ষিণ কলকাতার বাসিন্দা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলান 2011 পর্যন্ত। 2011 যখন পট পরিবর্তন হয়, তারপর সেই দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হন। 2011 থেকে 2025-26 তার টার্ম শেষ হয় দক্ষিণ কলকাতার বাসিন্দা। অর্থাৎ 55 বছর বাদে গ্রাম বাংলার একজন মানুষ আসছেন পশ্চিমবঙ্গ শাসন করতে, বসবেন রাইটার্স বিল্ডিংসে। আমি যখন এই ইতিহাস আপনাদের সামনে বলছি, সেই সময় আমার মনে পড়ে যাচ্ছে কাঁথি সেই মানুষটি, কাঁথি সেই যুবকটি, তরুণ যুবক 1995 সালে কাঁথি থেকে পৌরসভার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। তার আগে কলেজের ক্লাস রিপ্রেজেন্টেটিভ ইলেকশনে দাঁড়িয়েছেন, জিতেছেন। তারপর কাউন্সিলর 1995 সালে। 2006 সালে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন কাঁথি থেকে এবং নির্বাচনে জয়ী হন। 2009 লোকসভা নির্বাচন, বিধানসভা ত্যাগ করে সরাসরি লোকসভা নির্বাচন 2009, এবং সেই 2009 নির্বাচনে শুভেন্দু অধিকারী নির্বাচিত হন তমলুক আসন থেকে। 2009, 2014 পরপর 2টি লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নির্বাচিত সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন। তারপর 2016 আসে বিধানসভা নির্বাচন, লোকসভা ছেড়ে সরাসরি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন। 2016-তে আবার কাঁথি থেকে নির্বাচিত, সমতল নন্দীগ্রাম থেকে নির্বাচিত হন, এবং সেই নির্বাচিত হওয়ার পর এ রাজ্যের 3টি মন্ত্রকের দায়িত্ব পান: জলসম্পদ দপ্তর, সেচ দপ্তর এবং পরিবহন দপ্তর। 2016 থেকে 2020 এই পথ পরিক্রমা, এবং 2020 সালের ডিসেম্বর মাসের সম্ভবত 20 ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ ছেড়ে দিয়ে, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান, পরিবহন দপ্তরের দায়িত্ব ছেড়ে দিয়ে, সেচ দপ্তর তার আগেই ছেড়ে দিয়েছিল, জলসম্পদ দপ্তর সেই দায়িত্ব ছেড়ে দিয়ে, একাধিক পদের দায়িত্ব ছেড়ে দিয়ে সরাসরি 2020-র 20 ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করেন। 2020-র 20 ডিসেম্বর 2021-এর মে মাসে নির্বাচিত হন নন্দীগ্রাম থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়ে নন্দীগ্রাম থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় আসতে পারে না, পরিষদীয় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী তার কার্যক্রম শুরু করেন। 2021 থেকে 2026 5 বছর লাগাতার ননস্টপ গ্রাম বাংলা ঢুঁড়ে ফেলেছেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত, কখনো কুচবিহার, কখনো কাকদ্বীপ, কখনো নবদ্বীপ, কখনো পৌঁছে গেছেন হয়তো জলপাইগুড়ি। আনাচে কানাচে প্রত্যেকটি প্রান্ত দৌড়ে গেছেন। আমি রসিকতা করে একদিন জিজ্ঞেস করেছিলাম, আপনি দিনে কত কিলোমিটার গাড়িতে মুভ করেন? 150, 200, 250 কিলোমিটার। হেসে বলেছিলেন 150, 200, 250 কিলোমিটার নয়, এক একদিন 600, 650 কিলোমিটারও গাড়িতে ট্রাভেল করতে হয়। সেই মানুষটি, যে মানুষটি আজকে শপথ নিচ্ছেন ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে, দীর্ঘ সফর, দীর্ঘ লড়াই, ক্লান্তিহীন লড়াই, চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় কিভাবে নাস্তানুবাদ করেছে সেই ইতিহাস আপনারা জানেন। প্রতিদিন ছুটেছেন। কলকাতা শহরে বিজেপির সাংগঠনিক শক্তি সেভাবে ছিল না, কিন্তু কলকাতার এ প্রান্ত থেকে প্রান্ত দৌড়ে বেরিয়েছেন, হাজারে হাজারে কাতারে কাতারে মানুষকে কিভাবে সম্মিলিত করেছেন, কিভাবে নন্দীগ্রাম সামলেও দৌড়ে বেরিয়েছেন সারা পশ্চিমবঙ্গের মাটি। আর তারপর যখন 2026-এ নির্বাচন এলো, তিনি নন্দীগ্রাম থেকে, তিনি জেতা বিধায়ক, সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা, এবং প্রতিদ্বন্দ্বিতা করেওছেন, জিতেওছেন। কেন্দ্রীয় নেতৃত্ব তাকে বলেন, অনুরোধ করেন যে আপনি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও লড়ুন। যে কোনো মানুষ, যে কোনো রাজনীতিবিদ একই সঙ্গে দুটো কঠিন কেন্দ্র, একটি নন্দীগ্রাম যেখানে প্রায় 30% পর মাইনরিটি ভোটার আছে, সেই লড়াই লড়ার পর ভবানীপুর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় সেই উপনির্বাচনে সম্ভবত 56,000 ভোটে জিতেছিলেন, ভবানীপুরে তার সমস্ত কাউন্সিলর, সমস্ত বিধায়ক, দক্ষিণ কলকাতায় একাধিক মন্ত্রী, তার পরিবার, দীর্ঘ 5 দশকের রাজনৈতিক জীবন যে ভবানীপুর থেকে অলিতে গলিতে তৃণমূল গিজগিজ করছে, ঠিক সেইখানে দাঁড়িয়ে ভবানীপুর থেকে যখন দাঁড়ানোর অনুরোধ করলেন কেন্দ্রীয় নেতৃত্ব, শুভেন্দু অধিকারী উত্তর দিয়েছিলেন, আপনারা বললে আমি সেটাও করব। কিন্তু কীভাবে করবেন? একজন রাজনীতিবিদ প্রায় 150 কিলোমিটার দূরে নন্দীগ্রাম সামলাবেন, আবার এসে ভবানীপুরে লড়বেন, দুটো ফেজে, 23 এপ্রিল ভবানীপুরে নন্দীগ্রামে নির্বাচন, আর 29 এপ্রিল নন্দীগ্রামে ভবানীপুরে নির্বাচন। পারবেন? কীভাবে পারবেন? অবাক বিস্ময় সারা পশ্চিমবঙ্গের বাঙালিরা তাকিয়েছিলেন। কিন্তু অসাধ্য সাধন করার নাম
এই মানুষটি। ওরা তো দেখালেন, আমার বেশ মনে পড়ছে, সম্ভবত 18ই মার্চ তারিখটা ছিল, যখন কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা নিজেরা বৈঠকে বসেন এবং সেখানে উপস্থিত থাকেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, ডক্টর সুকান্ত মজুমদার, এরা উপস্থিত ছিলেন। এবং সেই সভায় যখন তাকে বলা হয় যে আপনি নন্দীগ্রামেও লড়বেন, মাথা নেড়ে সম্মতি দিয়ে, যখন নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও লড়বেন, মাথা নেড়ে সম্মতি দিয়ে মধ্যরাতের ফ্লাইটে কলকাতায় ফিরেছিলেন। আমি ট্র্যাক করছিলাম যে তিনি কোথায় আছেন। মধ্যরাতের ফ্লাইটে প্রায় ভোরবেলা কলকাতায় ফেরেন। সকালবেলায় সকাল 10টায় আচমকা সংবাদ মাধ্যমে ভেসে ওঠে শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন ভবানীপুর থানায়। কি বার্তা দিতে? কিছু লোকজন গিয়ে পৌঁছে গেছেন, গিয়ে বলেছেন আমি নন্দীগ্রাম, আমি ভবানীপুরেরও প্রার্থী হচ্ছি, আমি ভবানীপুরের প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরবো, কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, মেসেজ দিলেন কলকাতা পুলিশকে। তারপর দেখলাম চলে গেলেন নন্দীগ্রাম। আজকে নন্দীগ্রামে রয়েছেন, তো একদিন বাদে চলে আসছেন, পৌঁছে যাচ্ছেন ভবানীপুর। 8টি ওয়ার্ড এবং প্রত্যেকটি ওয়ার্ডের অলিতে গলিতে জনসংযোগ করেছেন, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, নিখুঁত একটা নেটওয়ার্ক তৈরি করেছেন, মাল্টি স্ট্রিট বিল্ডিংয়ে পৌঁছে গেছেন। আর কলোনি এলাকায় যেখানে প্রান্তিক গরিবের থেকে গরিব মানুষ থাকেন, সেই মানুষগুলোর কাছে পৌঁছে গেছেন। যে মানুষটি, সে মানুষটির নাম শুভেন্দু অধিকারী। আবার পরের দিন দেখছি নন্দীগ্রামে ঘুরে বেড়াচ্ছেন, এই প্রান্ত থেকে প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন, প্রত্যন্ত গ্রামীণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। তারই মাঝে দেখছি হঠাৎ উড়ে গেছেন উত্তরবঙ্গে গিয়ে সেখানে কোচবিহারে একাধিক রোড শো করছেন, জলপাইগুড়িতে রোড শো করছেন, মিছিল করছেন। ট্র্যাক করতে করতে দেখছি পরের দিন আবার পৌঁছে গেছেন ভবানীপুরের কোনো একটি অঞ্চলে, সেখানে ব্যাপক জনসমাগম করে রোড শো করছে। এটা দেখতে দেখতেই দেখছি আবার পুরুলিয়াতে পরের দিন পৌঁছে যাচ্ছে, পুরুলিয়ার প্রান্ত থেকে প্রান্ত পুরুলিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। সেখান থেকে পশ্চিম মেদিনীপুরে দেখছি দিলীপ ঘোষ নমিনেশন জমা দেবেন, সেই মিছিলে এর মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ রয়েছেন, তার পাশে শুভেন্দু অধিকারী হলদিয়াতে মেদিনীপুরে তার এর নমিনেশন জমা দেওয়ার মিছিলে থাকছে। নিজের যে নমিনেশন জমা দেওয়া, সেই নমিনেশন জমা দেওয়াতেও ভবানীপুরে দেখছি হাজরা মোড় থেকে যে হচ্ছে, রোড শো হচ্ছে এবং নমিনেশন জমা দিতে যাচ্ছেন, পাশে রয়েছেন শুভেন্দু অধিকারী, পাশে রয়েছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিভাবে পারেন একটি মানুষ? কখনো দেখছি ব্রাত্য বসুর বিরুদ্ধে অরিজিৎ বক্সী লড়ছেন, সেখানে গিয়ে রাত্রি 9টার সময় সমাবেশ হচ্ছেন। তরুণজ্যোতি তিওয়ারির হয়ে গিয়ে রাজারহাট নিউ টাউনে সেখানে সমাবেশ করছেন, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, উত্তর 24 ঘন্টা, দক্ষিণ 24, তারই মাঝে মাঝে হাওড়ার সমাবেশ হচ্ছে। আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে পারেন আপনি, কিভাবে সম্ভব আপনার, কিভাবে করবেন আপনি? আপনি একই সঙ্গে আমি ফোনেই একদিন কথা বলছিলাম, আপনি একদিকে নন্দীগ্রাম লড়ছেন, অন্যদিকে ভবানীপুর লড়ছেন। আপনি ভবানীপুরে যখন সম্মতি দিলেন, তখন আপনার মনে হয়নি যে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে প্রত্যেকটি মানুষ, বিরোধী রাজনৈতিক নেতারা চাইছেন, কর্মীরা চাইছেন যে শুভেন্দু অধিকারী তাদের ওখানে গিয়ে একবার অন্তত রোড শো করুক, একবার অন্তত সমাবেশ করুন? আমাকে হেসে শুভেন্দু অধিকারী অনেক রাতে একদিন উত্তর দিয়েছিলেন, কথাটা বলতে ইচ্ছে হচ্ছে। বলছি, সন্ধ্যা আমি গত 5 বছর ধরে যেভাবে দৌড়েছি, প্রত্যেকটা গ্রামে গঞ্জে নগরে প্রান্তরে দৌড়েছি, আমার রাজনৈতিক নেতারা আছেন, আমার বিজেপির সমস্ত সহযোদ্ধারা আছেন, আমিও যতটুকু পারবো যাবো। গেছেন কৃষ্ণনগরে গিয়ে দেখছি সমাবেশ হচ্ছে, অন্য হাতে গিয়ে দেখছি সমাবেশ হচ্ছে, নিজের নির্বাচনী লড়াই লড়তে কখনো নন্দীগ্রাম, কখনো ভবানীপুর লড়তে তার মাঝে মাঝে প্রান্ত থেকে প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন, চোখ রেখে পুলিশের সঙ্গে কথা বলছেন, প্রশাসনের সঙ্গে কথা বলছেন। হ্যালো ব্রেন, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কাজ চলছে, সেটা সোশ্যাল মিডিয়া থেকে নিউজ মিডিয়া প্রায় সব জায়গায় বিভিন্ন ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে বাংলাদেশের উপর বড় ধরনের একটা বিপদ চাপিয়ে দেওয়ার জন্য ভারতের পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতের গেরুয়া বাহিনী বা বিজেপি শাসিত সরকার একত্রে হয়ে কাজ করে যাচ্ছে, যেখানে আমাদের জন্য একটা ভয়ঙ্কর সময় আসতে যাচ্ছে, খুব দ্রুত সময়ে। এবং এর পেছনের কারণগুলো হিসেবে অনেকগুলো ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, যার কোনোটাই সত্যিকার অর্থে বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করার মতো নয়, কিন্তু এটাকে পুঁজি করে একটা রাজনৈতিক ন্যারেটিভ এবং রাজনৈতিক ফায়দা লুটার কাজ বাংলায় হয়ে যাচ্ছে। বাংলাদেশে হচ্ছে, যেমন ভারতের পশ্চিমবঙ্গেও হচ্ছে। কিভাবে কি হচ্ছে, এর পেছনের কারণগুলো কি সেটা এক্সপ্লেন করবো, এবং কেন গেরুয়া বাহিনী আমাদের জন্য বিপদ নয়, বরং আগামীর দিনগুলোতে পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য সবচেয়ে বিপদ তারা নিজেরাই ডেকে এনেছে, সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। চলুন শুরু করি। এর মধ্যে প্রথমত হচ্ছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভারত সরকার বিশাল একটা মেকানিজম কায়েম করেছে। মূলত হচ্ছে বিজেপি সরকার, বিজেপি রাজনৈতিক দল হিসেবে সেই মেকানিজমকে এস্টাবলিশ করেছে, যেখানে প্রায় 34 লাখ ভোটারের ভোটিং রাইট কেড়ে নেওয়া হয়েছে। কিভাবে? সেটা SIR নামে তারা একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছে, যেখানে নাগরিকত্বের অজুহাতে সাধারণ মানুষকে ভোটিং রাইট থেকে বাতিল করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তারা ভারতের নাগরিকই নয়, তাদের ভোট দেওয়ার অধিকার নেই। এবং এভাবে নিতে ভোটিং রাইট কেড়ে নিতে একজন দুজন নয়, প্রায় 34 লাখ মানুষের ভোটিং রাইট কেড়ে নেওয়া হয়েছে। যে ভোটিং রাইট কেড়ে নেওয়ার জন্য যেসব রাজ্যগুলোকে মূলত টার্গেট করা হয়েছে, সেখানে সবচেয়ে বেশি কংগ্রেসের সমর্থিত ভোটার সংখ্যা সবচেয়ে বেশি ছিল, এবং প্রত্যেকটা এরিয়াতে টার্গেট করে সেই ভোটারদেরকে SIR ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে ভোটিং রাইট নিশ্চিন্ন করা হয়েছে। দেন এখানে কিছুদিন আগে NIR ছিল, সো সেখানেও বেশ বড় একটা সংখ্যাকে মূলত ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। সো তারা কোনো অংশে অনেকে হচ্ছে ভোটিং রাইট পায়নি, অনেকে নাগরিকত্বই পায়নি, ভোটিং রাইট বহু পরের ব্যাপার। এবং সেভাবে এই দুইটা অংশের মানুষকে মূলত টোটালি বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ভোটিং রাইট। এবং পরে যখন নির্বাচন এসেছে, নির্বাচনে
টিএমসি বা তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন তাদের আলটিমেট মানে ভোটে যে প্রেজেন্টেশন ছিল, সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সেটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এবং সেখানে তাদের ভোটার সংখ্যা বলতে খুবই তলানিতে ছিল, যার ফলে তারা বেশিরভাগ অংশে মূলত আসন পায়নি এবং সেখানে বিজেপি জিতেছে। সো এটা স্টেট ওন্ড স্পন্সরশিপ, একটা টেরোরিজম, ভোটিং টেরোরিজম, এবং যে ভোটিং টেরোরিজমের মাধ্যমে মূলত তৃণমূলকে হারানো হয়েছে এবং বিজেপি জিতেছে। ইভেন প্রপার নির্বাচন যদি হতো, সবার ভোটিং রাইট হতো, তাহলে রেজাল্ট হতো, যদি বিজেপিও জিততো, কিন্তু রেজাল্টের যে ব্যবধান সেটা হয়তো এই ধরনের হতো না, নাও হওয়ার চান্স ছিল। সো এইভাবে মূলত সেখানে ভোটকে মূলত পুরোপুরিভাবে হাইজ্যাক করা হয়েছে, যেটা নিয়ে মমতা সরাসরি বিবৃতি দিয়েছেন যে ভোটিং রাইট কিভাবে বাজেয়াপ্ত করা হয়েছে, কিভাবে তাকে হারানো হয়েছে, এবং তিনি এখনো রিজাইন করতে রাজি হননি। কারণ হচ্ছে তিনি গতকালকে ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টে যাবেন এটা নিয়ে, দেন সুপ্রিম কোর্টে লড়াই করবেন, সব ডকুমেন্টস থেকে যাবে। যদি তাকে জোর করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সেটা ডকুমেন্টস থেকে যাক, কিন্তু তিনি লড়াই করে যাবেন, সেটা এইভাবেই বলেছেন। সো আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন সেখানে কোন ধরনের ভোটিং টেরোরিজম করেছে বিজেপি এবং বিজেপি শাসিত সরকার এবং গেরুয়া বাহিনী, সহজ কথায় গোমূত্র খাদকের গেরুয়া বাহিনী, তারা কি ধরনের আচরণ করেছে। এন্ড শুভেন্দুর কথা যতটুকু বলবেন ততটুকু হচ্ছে টোটালি আরএসএস এক্সট্রিমিস্ট এবং প্রো হিন্দু সুপ্রিমিস্ট, সহজ কথায় হিন্দু সুপ্রিমিস্ট, এদের মধ্যে আর ইসলামিক সুপ্রিমিস্ট যারা রয়েছে, যারা লিটারালি এক্সট্রিমিজম কায়েম করে, তাদের মধ্যে একদম কোনো ব্যবধান নেই। দুটো সেম জিনিস, এবং দুটোই মূলত ধর্মকে ব্যবহার করে আলটিমেটলি হচ্ছে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য। এবং এই বাংলায় যেমন আছে, ও বাংলায়ও এই ধরনের মানুষের সংখ্যা কোনো অংশে কম নয়। দু বাংলায় একই দৃশ্যপট আপনি দিতে পাবেন, এবং এটার হিতে বিপরীত হবে কিভাবে এবং কিভাবে আমাদের জন্য বেনিফিশিয়াল, সেটা আমি বলছি। মূলত হচ্ছে যে 34 লাখ মানুষকে ভোটিং রাইট টোটালি বাতিল করা হয়েছে, তাদের সবচেয়ে বড় অংশটা মূলত হচ্ছে মুসলিম। তার সাথে সাথে অন্যান্য সংখ্যাগরিষ্ঠ মানুষও রয়েছে, যেমন হচ্ছে ভারতের সবচেয়ে নিগৃহীত মানে গোষ্ঠী যেটা, সেটা হচ্ছে দলিতরা রয়েছে এখানে, তারপর খ্রিস্টানরা রয়েছে এবং অন্যান্য ভোটিং মাইনরিটিস যারা রয়েছেন তারা সবাই রয়েছে, এবং সবাইকে ভোটিং রাইট থেকে বাতিল করা হয়েছে। শুধুমাত্র বেঁচে বেঁচে হিন্দু সুপ্রিমিস্ট এবং হিন্দু এক্সট্রিমিস্ট যারা রয়েছে তাদেরকে ভোটিং রাইটটা দেওয়া হয়েছে। সো এতে করে যে সংখ্যাটা এই মুহূর্তে ভোটিং রাইট পায়নি এবং ন্যাশনালিটি থেকে টোটালি তাদেরকে বিতাড়িত করা হয়েছে, তারা মূলত এই মুহূর্তে বিজেপির বিরোধী হয়ে যাবে এবং বিজেপিকে তারা কোনোভাবেই সহ্য করার জায়গা নেই। এবং আগামী দিনগুলোতে এই সংখ্যাটা ছোট হবে না, এটা আরো বড় হতে শুরু করবে। এবং যে মানুষগুলো তাদের টোটাল ন্যাশনাল রাইট থেকে বাতিল হয়ে গেছে বা তাদেরকে বিচ্ছিন্ন করা হলো অ্যাজ এ নেশন হিসেবে, অ্যাজ এ কান্ট্রি হিসেবে, তারা মূলত টুডে অর টুমরো ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলবে। এই প্রতিরোধ গড়ে তোলার কারণে সেখানে তাদের সংখ্যাটা বাড়তে শুরু করবে এবং এটা রাজনৈতিক ফায়দা লুটবে প্রতিপক্ষরা। আপনি কংগ্রেসকে ধরতে পারেন, টিএমসি ধরতে পারেন, অথবা হচ্ছে এনডিএ ধরতে পারেন। এই ধরনের আরো অনেকগুলো গ্রুপ রয়েছে ভারতে, তার প্রত্যেকটাই মূলত এখানে রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই মাইনরিটি গ্রুপটাকে ধীরে ধীরে ফিলিং করবে। যখন এটা ধীরে ধীরে ফিলিং করতে থাকবে, উইদিন 10-20 ইয়ার্স বা 5 ইয়ার্স পরে আপনি দেখবেন যে বিজেপির অবস্থা কোথায় যায়। এবং ভারতে একটা কেওয়াস তৈরি হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বড় ধরনের একটা কেওয়াস তৈরি হবে, যে কেওয়াস আসলে তারা নিজেরাই সামাল দিতে পারবে না। এবং এটা অলরেডি হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে, বাঙালিদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে সেটা অলরেডি হচ্ছে। এবং এই নির্যাতনের মাত্রা এখন দেখলে আপনার মনে হবে যে বাঙালিরা সেখানে কোন লেভেলের নিষ্পেষণ রয়েছে। সো একদিক থেকে আপনি যদি এভাবে তাকান, তাহলে এটা আমাদের জন্য খুব বিপজ্জনক নয়, তাদের জন্যই বেশি বিপজ্জনক হয়েছে। দেন আসেন আমাদের জন্য বিপদটা কোথায়। ভারতের গেরুয়া বাহিনী বা শুভেন্দুর মতো হিন্দু এক্সট্রিমিস্ট যারা রয়েছেন, তারা ক্লিয়ারলি বলছেন যে সেখানে বাংলা ভাষাভাষী যে মুসলিম রয়েছে তারা ভারতীয় নয়, তারা বাঙালি, এবং তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হবে। যেটার জন্য আসামের সিএম মূলত হেমন্ত বিশ্ব শর্মা ক্লিয়ারলি গত কিছুদিন আগে একটা ভিডিওতে ক্লিয়ারলি বলেছেন যে কিভাবে তারা ভারত থেকে বাংলাদেশি নামে তাদেরকে পুশব্যাক করিয়েছেন। যখন বিএসএফ বর্ডারের কোনো উপস্থিতি থাকতো না, গেট পুরোপুরিভাবে অনিরাপদ থাকতো, তখন গেট খুলে দিয়ে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়ে তারা গেট বন্ধ করে দিত। সো এটা ছিল পুশব্যাকের একমাত্র ওয়ে তাদের কাছে, এবং অন্য কোনো ওয়ে আসলে কাজ করতো না। সো এটা অ্যাকচুয়ালি আমি তাদের সফলতা দেখি না, বরং আমি আমাদের ব্যর্থতা সবচেয়ে বেশি দেখি। কিভাবে? যে বর্ডার আমাদের রয়েছে 4000 কিলোমিটার, সেই বর্ডারের জন্য আমাদের বিশাল একটা বর্ডার ফোর্স রয়েছে, বিজিবি রয়েছে, যে বিজিবির আলটিমেট কাজই হচ্ছে বর্ডারকে নিরাপদ করা। এখন রাতের আধারে তারা গেট খুলে দিয়ে আমাদের এখানে মানুষ পুশব্যাক করে চলে গেছে, এবং আমাদের বিজিবি দেখতেই পায়নি। যখন দেখতে পেয়েছে তখন ওই মানুষগুলোকে নোমেন্স ল্যান্ড এরিয়াতে স্টাক অবস্থায় পেয়েছে। কেউ শীতের রাতে পড়েছিল, কেউ হচ্ছে দিনের আলোতে পরে, অনেক সময় তাদেরকে আবার পুশব্যাক করে বিজিবি পাঠিয়েছে। এখন প্রবলেমটা মূলত তাদের নয়, প্রবলেমটা আমাদের বর্ডার আমরা সিকিউর করতে পারিনি। এবং এই সিকিউরিটির জন্য ধরেন বিজিবি 24 আওয়ার্স একটা গেটের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতে পারবে না। সো সেখানে আমাদের কি করা দরকার? আমাদের আধুনিক টেকনোলজিক্যাল সাপোর্টের দিকে যাওয়া দরকার। সেটা কি? আপনি হাই রেজুলেটেড সিকিউরিটি ক্যামেরা স্থাপন করেন বর্ডার এরিয়াতে, যেখানে ইন্ডিয়ান গেটগুলো রয়েছে কাঁটাতারের বেড়ার আশেপাশে, বা আপনি নির্দিষ্ট একটা রেডিয়াসের মধ্যে যদি পরপর মানে সিকিউরিটি ক্যামেরা স্থাপন করেন, তাহলে পুরো বর্ডারকে আপনি তদারকি করতে পারেন। এবং এটার জন্য অ্যাজ এ স্টেট হিসেবে, অ্যাজ এ কান্ট্রি হিসেবে যে বাজেট দরকার, সেটার জন্য বাংলাদেশে এনাফ টাকা রয়েছে আমি বিলিভ করি। কারণ আমার বর্ডারের চেয়ে ইম্পর্টেন্ট খুব বড় কিছু আমাদের জন্য নেই, কারণ এটাকে আমরা যদি সিকিউর করতে না পারি তাহলে আমরাই তো আগে অনিরাপদ। দেন আমাদের বর্ডার ফোর্সের জন্য এনাফ বেটার ইকুইপমেন্ট রেডি করেন, যা প্রয়োজন, সেটা এলএনজি থেকে শুরু করে যদি স্টেন গান প্রয়োজন হয়, রাইফেল প্রয়োজন হয়, হয়তো আবার নাইট ভিশন ক্যামেরা প্রয়োজন হয়, সেগুলো সিকিউর করেন, করে বর্ডারকে ফুলি সিল করেন। তারা কি করলো সেটার দিকে নজর না দিয়ে আমরা কি করতে পারি, আমাদের যা কি করা প্রয়োজন সেটার দিকে নজর দেন। দেখবেন যে ওখান থেকে যতই পুশব্যাক করার চেষ্টা করুক, আলটিমেটলি মানুষগুলোকে পুশব্যাক করতে পারবে না, এবং পুশব্যাক করতে না পারলে যাদেরকে ন্যাশনাল আইডেন্টিটি থেকে তারা বাতিল করলো, তারাই তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠবে।
প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে সেটি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।